আর পেয়েছি সরেছি ঘুরি আমায় আমি তো একাই জগা বাচ্চা দেখি চোখটা দেখি জিভটা বড় করে বার করো হাঁ করো তো বড় করে কাশতে গেলে বুকে ব্যথা হয় ঠিক আছে এমন কিছু নয় ওষুধ দিচ্ছি সেরে যাবে নাও এই ওষুধটা খাবে রাত্রেবেলা খাবার আগে ঠিক আছে এটা হয়ে গেলে আর এইটা রাত্রেবেলা খাবার পরে দুপোটা করে গরম জলের সাথে খাবে ঠিক আছে যাও এসো আর ঠান্ডা লাগাবে না তারপর অজিত বাবু এত মনোযোগ দিয়ে খবরের কাগজে কি করছেন? আরে আমাদের পাড়ায় একটা খুনের খবর কাগজে ছেপে সেটাই পড়ছি। খুন? কে খুন হলো? কাগজে কি লিখেছে পড়ুন তো দেখি। এই তো পড়ছি। পরশু রাতে আমাদের পাড়ায় 36 নম্বরে গফুর শেখ বলে কেউ একজন খুন হয়েছে। পুলিশের খানার তল্লাশিতে তার ঘর থেকে কোকেন পাওয়া গেছে। পুলিশের অনুমান এই অঞ্চলে কোকেনে চোরা কারবারিরা যথেষ্ট সক্রিয় আর এই গফুর তাদের মধ্যে একজন। সে কি গফুর খুন হলো? একে তো আমি চিনি, লোকটা মাঝে মাঝে আমার কাছে ওষুধ নিতে আসতো, কিন্তু যে কোকেন খোর এটা তো আমার কখনো মনে হয়নি। বরং আফিম খোর এটা আমি হলফ করে বলতে পারি, কারণ ডাক্তারদের কাছে কিছু লুকোনো যায় না। না আচ্ছা ডাক্তারবাবু, এই কোকেন ব্যবসায়ীদের মাঝে মাঝে এই পাড়ায় খুন হয়। তাই তো মনে হয়। আমার যেটা মনে হয় এই যারা খুন হচ্ছে এরা এই অঞ্চলের কোকেনের দালাল। এরা কি করে, ব্যবসায়ীদের কাছ থেকে কোকেন কিনে নিয়ে এসে খদ্দেরদের কাছে বিক্রি করে এবং দালালি বাবদ একটা বড় অঙ্কের বকরা ব্যবসায়ীদের কাছ থেকে আদায় করে। এই যখন এই বকরা নিয়ে গন্ডগোল হয় বা ধরুন এই দালালরা ব্যবসায়ীদের কোনো গুপ্ত কথা জেনে যায়, তখনই কি করে তাদেরকে ব্ল্যাকমেল করে, পুলিশে ধরিয়ে দেওয়ার ভয় দেখায়। তখনই ব্যবসায়ীরা কি করে, নিজেদেরকে বাঁচানোর জন্য হয় এদেরকে খুন করে, মানে ভাড়াটে খুনি দিয়ে খতম। আপনি দেখি অপরাধীদের মনস্তত্ত্ব গভীরভাবে অনুসরণ করেছেন। না, এই ব্যাপারে আমার একটু আগ্রহ আছে, আর বাকিটা এই খবরের কাগজ ইত্যাদি পড়ে যতটা একটা তত্ত্ব খাড়া করেছি, ঠিক ভুল জানি না। চলুন অজিত বাবু, অনেক বেলা হলো, এবার দ্বীপ প্রহরিক ডান হাতের ব্যাপারটা সেরে নেওয়া যাক। হ্যাঁ চলুন চলুন, উঠুন। কে আসতে পারি? আসুন। শুনলাম এটা নাকি একটা মেস, তাই একটু মাথা মোজা ঠাই পাওয়ার আশা নিয়ে চলে এলুম। মহাশয়ের আগমন কোথা থেকে, কি বা করা হয়? উপস্থিত তো
অফিসে চাকরির জন্য দরখাস্ত দেওয়া আর সারাদিন টোটো করে ঘুরে এই কলকাতা শহরে একটা মাথা খোঁজা ঠাঁই খোঁজা, এটাই আমার কাজ। আমার আদি নিবাস সেই বামনগাছি। কিন্তু এই সিজনের মাঝখানে তো মেসে কোনো ঘর পাওয়া যায় না। আপনার নাম কি? আমার নাম অতুল কুমার মিত্র। আচ্ছা, আসলে দেশের বাড়ির থেকে ঘটি বাটি বেচে যে কটা টাকা পয়সা এনেছি সেটুকু যদি এই শহরের পকেট মার চোরদের হাতে তুলে দিতে হয় কোনোদিনও, তার থেকে বেশি আর কিছু দুর্ভাগ্যজনক হবে না আমার পক্ষে। আসলে দুবেলা দুটো শাক ভাত আর মাথা গোজার একটু ঠাঁই, এটা পেলেই আমার হয়ে যেত, কিন্তু কিছুই কি করা যাবে না। দুঃখের বিষয় অতুলবাবু, আমার কাছে সত্যি কোনো ঘর খালি নেই। আর কি করা যাবে, তাহলে যাই ওই ওদিকের পাড়ায় উড়িয়াদের আড্ডায় গিয়ে উঠি। দেখুন কি করা যায়। বলছি একটু গরম, একটু জল খাওয়াতে পারেন? হ্যাঁ হ্যাঁ, বসুন, আপনি বসুন, আমি জল আনছি। হলো। এই কে আছিস, এক গ্লাস জল দিয়ে যা। দেখেছো, কাজের সময় কারোর কোনো সারা শব্দ পাওয়া যায় না। আপনি বসুন অতুলবাবু, আমি জল নিয়ে আসছি। নমস্কার। নমস্কার, আমি অজিত বন্দ্যোপাধ্যায়। একটা কথা বলবো ভাবছি, কিছু মনে করবেন না। আপনার যদি একান্ত অসুবিধা না হয়, আপনি আমার সাথে আমার ঘর ভাগাভাগি করে থাকতে পারেন। আরে আমার ঘরটা বেশ বড়, আশা করি আপনার অসুবিধা হবে না। কি বলেন? আরে কি বলবো, এতে আর বলার কি আছে, এত আরে আমি ভাবতেই পারছি না এভাবে আমি একটা ঘর পেয়ে যাবো। এ তো মেঘ না চাইতে জল। এই নিন অতুলবাবু আপনার জল। আরে কত দেবো অগ্রিম হিসেবে? আরে না না, এত তাড়াহুড়ো করবেন না। মেসের ভাড়া মেসের মালিক অনুকূলবাবুকে দেবেন। ভাড়া? কিসের ভাড়া? মানে আমার অসুবিধার কথা জানতে পেরে উনি ওনার ঘরে আমার সঙ্গে ভাগাভাগি করে থাকতে রাজি হয়েছিলেন। সে কি অজিতবাবু, আপনি যে সে ঘর ভাগাভাগিতে রাজি হলেন? অবশ্যই এটা আপনারই সুবিধা হলো, ঘর ভাড়াটাও আপনার ভাগাভাগি হয়ে যাবে। তা আপনার যখন কোনো অসুবিধে নেই, আমারও কোনো আপত্তি নেই। আরে না না, তেমন কিছু না। আসলে আমরা প্রায় সমবয়সী, আর উনিও বেশ অসুবিধায় পড়েছে। তা আমাদের দুজনের তেমন কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তাহলে আমি যাই, আমার জিনিসপত্রগুলো নিয়ে আসি। হ্যাঁ আসুন। আর দুপুরে খাওয়াটা কি আজ এখানেই সারবেন? তাহলে তো ভালোই হয়। ঠিক আছে, আসুন আপনি। চললাম তাহলে আমি। বিপদগ্রস্তকে সাহায্য করা পুণ্যের কাজ অজিতবাবু, কিন্তু শাস্ত্রে বলে অজ্ঞাত তুলসীদস্য। যাক, আশা করি আপনার কোনো ঝামেলা হবে না। চলুন, অনেক বেলা হয়ে গেল, এবার দুপুরে খাওয়াটা সেরে নেওয়া যাক। হ্যাঁ চলুন। এই লোকটি কি কেউ চেনে? এর নাম ঠিকানা কাউ কি জানা আছে? না, চিনি না। মনে হচ্ছে কোনো গরিব কুলি মজুর হবে। রাত করে বাড়ি ফিরছিল, আর অদৃষ্টের কি নিষ্ঠুর খেলা দেখুন। ছিনতাইবাজরা একে মেরে সর্বস্ব লুট করে নিয়ে চলে গেছে। না অনুকূলবাবু, ছিনতাইবাজের কাজ এটা নয়। নইলে এই গরিব কুলির কোমরের খোঁজ থেকে 100 টাকার 10টা নোট পাওয়া যেত। বলছেন? এটা মনে হচ্ছে যে এও কোকেন চক্রের সাথে জড়িত। এই দেখুন দেখুন, বসিলেবাবু বোধহয় অসুস্থ হয়ে পড়ছে। ওনাকে ঘরে নিয়ে যান, মনে হয় নার্ভাস হয়ে গেছে। আমি পরে ওনাকে একটা ঘুমের ওষুধ দিয়ে দেবো। কি অজিত, চললে কোথায়? যাই, একজন প্রকাশের সাথে দেখা করার কথা আছে। সাবধানে যাও, তাড়াতাড়ি ফিরে এসো। শহরের যে অবস্থা, কখন কি হার হয় কি জানি। তবে
তোমার এই নতুন লেখাটা আমি পড়েছি। এই নতুন লেখাটা কিন্তু আজকের প্রজন্মের ভালো লাগবে। বলছো তাহলে? আলবাত বলছি, আমার কথা মিলিয়ে নিও। আজকের প্রজন্ম এই লেখাকে সাদরে গ্রহণ করবে। তবে ভাই, তোমাকে দেখে ভালো লাগে, গর্ববোধ করি তোমার জন্য, আবার মাঝে মাঝে একটু হিংসেও হয়। কেন? এমন কেন? ভালো লাগে এটা ভেবে যে তোমার মতন বড় মনের মানুষকে আমি বন্ধু হিসেবে পেয়েছি। তোমার মতন বড় লেখকের সাহায্য অর্থে আমি সত্যিই গর্বিত। আর আর তোমার মতন এরকম বৃত্তিকে প্রবৃত্তি করার সৌভাগ্য কজনের হয় বলো? এটা ভেবে একটু হিংসে হয়। আমার কথাই দেখো না, আমার কথা ছিল যে স্কুলে মাস্টারি করব, অঙ্ক পড়াবো, ছাত্রদের উন্নতি করব। সেই জায়গায় একটা দোকানের খাতা লিখছি, তাও হিসেবের খাতা। কি ভালো লাগে? আরে না না, হতাশ হয়ে না। হতাশ হয়ে পড়লে চলে? চেষ্টা ছেড়ো না, ঠিক হয়ে যাবে। দেখি কি হয়। আরে ভালো কথা, আজকে সারাদিন ধরে একবার অশ্বিনীবাবুকে দেখতে পাইনি। চলো তো দেখি ওনার কি হয়েছে। হ্যাঁ, ও তো খেলেনও না ঠিক করে। চলো দেখে আসি কি হয়েছে। কি হয়েছে? ওখানে থাকা উচিত হবে না। কেন? হয়তো অশ্বিনীবাবু কোনো গোপন রোগের কথা বলেছে, সেটাই আমাদের শোনা উচিত। এই তোমার প্রকাশনের সঙ্গে দেখা করার কথা আছে না? চল চল চল, দেরি হয়ে যাচ্ছে তো। চল তাহলে আসি। হ্যাঁ চল, এসো, সাবধানে এসো। হ্যাঁ, একবার তুমি বলো, কাল রাতে তুমি ওখানে ছিলে না? না না, অত রাত্রে আমি রাস্তায় কি করতে যাব? তাহলে আমি ওরাও দেখলাম কেন? বিশ্বাস করো ডাক্তারবাবু, আমি তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। আরে না না, রাত্রেবেলা ঘুম না হলে ওরকম অনেক সময় হয়। ঠিক আছে, আমি ওষুধ দিচ্ছি, তুমি খেয়ে নাও, রাতটা ভালো করে ঘুমো, কাল সকালে উঠে দেখবে সব দুশ্চিন্তা দূর হয়ে গেছে। না, ওষুধটা নিয়ে যাও। ওষুধ নিয়ে গিয়ে ভালো করে ঘুমো। খেয়ে নিয়ে। যাক, ঘুম ভালো তবে। ওভাবে মেঝেতে শুয়ে আছে কেন? ঠান্ডা লেগে গেছে আমাদের তো। ঘুমটা ভেঙে গিয়েছিল। নিচে ডাক্তারবাবুর ঘরে অশ্বিনীবাবু ও ডাক্তারবাবুর কিছু কথা হচ্ছে, ওদের কথাতেই ঘুমটা ভেঙে গিয়েছিল। কি ব্যাপার বলো তো? তুমি শুনে দেখো, দেখো কান দিয়ে শুনে দেখো। কি হয়েছে অশ্বিনীবাবু? তা তো ঠিক জানি না, তবে যেটুকু বুঝলাম তুমি কিছু একটা ভয়ঙ্কর ব্যাপার দেখতে পেয়েছে, সেটার জন্যই খুব ঘাবড়ে গেছে। সেটার জন্যই বোধহয় আজকে সারাদিন উনি খুব ভয় ভয় কাটিয়েছে। জানি না কি হয়েছে, তা জানি না। সেই জন্যই তার ভদ্রলোক দুপুরবেলা কিছু খেলেন না। অজিত, 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 ওঠো 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 ওঠো, সকাল হয়ে গেছে। কি হলো? ওখানে অশ্বিনীবাবু দরজা খুলছেন না। কি? হ্যাঁ, অশ্বিনীবাবু দরজা খুলছেন না। উনি সকালে তাড়াতাড়ি ওঠেন। চলো চলো দেখি তো। হ্যাঁ চল চল দেখি। কি
হচ্ছে প্রসেনবাবু আত্মহত্যা করলেন? ডাক্তারবাবু, অজিত কোনো জিনিসই ঘরে হাত দেবে না। এটা আত্মহত্যা নয়, এ হত্যা। কি বলছেন? হ্যাঁ, কোনো মানুষ এত ভয়াবহভাবে নিজের গলা কাটতে পারে না। আপনারা কোনো জিনিস হাত দেবেন না, আমি পুলিশ ডাকতে যাচ্ছি। ভগবান, পুলিশ এসে গেছে? হ্যাঁ, আর আপনি চলুন ওই ঘরে, একটু কথা আছে। সুজিতবাবু, শেষে না, চলুন। আসুন, আসুন, বসুন আমাদের ঘরে। আসুন। আচ্ছা অনুকূল বাবু, এটা আপনার আত্মহত্যা না হত্যা বলে মনে হয়? দেখুন, আমার মনে হয় অশ্বিনীবাবু আত্মহত্যাই করেছে, কিন্তু অতুলবাবু আমার থেকে ভিন্ন মত পোষণ করছে। কেন সেটা আমি জানি না। কেন আপনার এরকম মনে হয় কারণ? ডাক্তারবাবু, আপনি দেখছেন নিশ্চয়ই কি বিভৎসভাবে ওনার গলাটি কাটা হলো। কোনো মানুষ কি এত বিভৎসভাবে নিজের গলা কেটে আত্মহত্যা করবে? এটা একটা আমার সন্দেহের কারণ। আর একটা বড় কারণ হলো ওনার খুবটা ডান হাতে ধরা ছিল, কিন্তু উনি ডান হাতে ছিলেন না, উনি ওনার সব কাজ বাঁ হাতে করতেন, খাওয়া, লেখা, সব কিছু। ঠিক বলেছেন তো, আপনার তো দেখছি ভালোই বুদ্ধি। আপনি পুলিশ জয়েন করুন, উন্নতি করতে পারবেন। তবে এর বেশি আমি বলতে পারবো না। এর বেশি যদি কিছু জানতে হয় তাহলে আপনি ডাক্তারবাবুকে জিজ্ঞেস করুন। ডাক্তারবাবু, আপনার কি মনে হয়? আপনি কি ওনাকে অশ্বিনীবাবুর ব্যাপারে দেখুন, অশ্বিনীবাবু খুবই সহজ সরল সাদাসিধে জীবনযাপন করতেন। সাধারণ মধ্যবিত্ত কিরানি যেমন হয়, মাসে 100 কোটি টাকা মাইনে পেতেন, একটা সওদাগরি অফিসে চাকরি করতেন, আর এই টাকায় বুঝতেই পারছেন কলকাতা শহরে খরচ উঠিয়ে ওঠা সম্ভব নয় বলে উনি ওনার স্ত্রী পুত্রকে বর্ধমানে গ্রামের বাড়িতে রেখে আসতেন। কিন্তু ওনার সম্বন্ধে আমি কোনো অভিযোগ শুনিনি, কোনো কুসঙ্গ ছিল না, কোনো নেশাভাঙও করতেন না সেই লোক। কিন্তু আরেকটা জিনিস আমি লক্ষ্য করেছি, ওনার কিছুদিন ধরে উনি একটা রোগে ভুগছিলেন। কি রোগে? উনি ডায়াবেটিসে ভুগছিলেন এবং সেই রোগের চিকিৎসা আমি করছিলাম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই কদিনে কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করছেন কি ওনার সম্বন্ধে? অস্বাভাবিকত্ব বলতে আমার কদিন ধরে মনে হয়েছিল অশ্বিনীবাবু কোনো কিছু বিষয়ে খুব নার্ভাস হয়ে আছে। এমনই মনে হয়েছিল আমার। কোনো কিছু বিষয়ে খুব চিন্তা করছেন, টেনসড হয়ে আছেন। কারণটা আমি ঠিক বলতে পারবো না। আমার মনে হয় এই অত্যধিক মানসিক চাপেই উনি আত্মহত্যা করেছেন। ঠিক আছে, দেখা যাক কি করতে পারি। দেখুন আপনি কতটা কি কেয়ারা করতে পারেন। যাই বলুন ডাক্তারবাবু, আপনাদের এই দেশে এসে আমার কিন্তু এবার বেশ ভয়ই লাগছে। হ্যাঁ, আগে জানলে তো তাহলে ওই ওড়িয়াদের আড্ডাখানে গিয়ে উঠতে না। আরে না না, অতু ঠিক ওইভাবে বলি। আসলে হচ্ছে অশ্বিনীবাবুর মৃত্যুতে অতুল বেশ ভেঙে পড়েছে, তাই এই কথাটা বলেছি। আচ্ছা ডাক্তারবাবু, আপনি কি শুধু বিদেশি ওষুধই ব্যবহার করেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিদেশি ওষুধের প্রতি আমার অগাধ আস্থা। এই যে আপনার ঘরে সুগার অফ মিল্কের শিশি রয়েছে,
বিদেশের সিলও রয়েছে দেখছি, তাই ভাবলাম। আচ্ছা, সত্যি কথা বলুন তো ডাক্তারবাবু, হোমিওপ্যাথিতে কি সত্যি রোগ ছাড়ে, নাকি এমনি ছাড়ে, লোকের বিশ্বাস হয় আপনার উপরে? তাই এত লোক যে ওষুধ নিতে আসে, তারা কি আর এমনি এমনি আসে, নাকি আর লোক নিয়ে ছেলে খেলা করে? ডাক্তারবাবু কাগজেতে আমাদের বাড়ির ঘটনাটা নিয়ে লিখেছে। কি বলেছে পড়ুন তো দেখি। এই যে লিখেছে, হতভাগ্য অশ্বিনী চক্রবর্তী মৃত্যুতে এখানে পুলিশ কোনো কোনো কিনারা করতে পারেনি। অপরাধ দমনের শাখা শাখা এই কেসের সমাধানের দায়িত্ব নিয়েছে। তা কিছু তথ্য আবিষ্কার হয়েছে। আশা করা যায় যত শীঘ্রই অপরাধীদের গ্রেপ্তার করতে পারবে। দেখা যাক কি হয়। কত অশ্বিনীবাবু শেষ পর্যন্ত আত্মহত্যাই করলেন। আরে দাঁড়াবো বাবু, আপনি? আপনাকে অশ্বিনীর খুনের অপরাধে গ্রেপ্তার করা হলো। এই হচ্ছে আপনার ওয়ার্ড। কি বলছেন দাঁড়াবো বাবু? সে আমাকেই ধরলেন? আচ্ছা চলুন, আপনি চলুন। ডাক্তার চিন্তা করো না অজিত, আমি কিন্তু দাঁড়াবো বাবু, সাংঘাতিক ব্যাপার। এ কি হচ্ছে ডাক্তার? হ্যাঁ, পুলিশরা এসে অতুল বাবুকে কেন ধরে নিয়ে গেল? আমরা তো ভাবতে শুরু করেছিলাম খবরের কাগজে যে গুপ্ত কোকেন ব্যবসায়ীদের কথা বলা হয়েছে, আমাদের অশ্বিনী বাবু তাদের মধ্যে একজন। ধরা পড়ার ভয় উনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। কিন্তু এখন তার এসব কথা বলার কোনো মানে হয় না ঘনশ্যাম বাবু। আর কি করার আছে বলুন? পুলিশ তার কর্তব্য করেছে। এরপর থেকে নতুন ভাড়াটে নেবার আগে ভালো করে খোঁজ খবর করে রাখবো। এসব কি বলছেন আপনারা? আমি বলছি তো, সেটা তো অতুল আমার সাথেই ছিল। দয়া করে আপনারা এই কথা বলবেন না। আচ্ছা ডাক্তারবাবু, আমি ভাবছিলাম কোনো উকিলের সাথে কথা বলি, কিভাবে অতুলবাবু জামিনের ব্যবস্থা করা যায়। অজিতবাবু, অজিতবাবু আপনি বসুন। আপনি অজিত, তুমি এসো এসো, ভেতরে আসো, বসো বসো। আমার কি হলো? করিনি তো? মাত্র করেনি তো, ভালো ব্যবহারে আশা করিনি। একটু জল খাও না। হ্যাঁ বন্ধু, আচ্ছা এই না জল। একজন পরিচিত পাওয়া গেলাম, তাই জামিন হয়ে গেল, তাই চলে এলাম। অভিষেক তোর? আচ্ছা বুঝলাম। আরে অতুলবাবু আপনি কখন এলেন? এই পুলিশেও আমাকে নিল না, ঘষা দেওয়ানির মতন ফিরে এলাম। ঠিক আছে, কিন্তু অতুলবাবু বুঝতেই তো পারছেন এরকম একটা ঘটনা ঘটে গেল, আর আপনাকে এখানে রাখা তো আমার পক্ষে সম্ভব হচ্ছে না। মেজ বাড়ি। হ্যাঁ তো বুঝতে পারছি অবশ্যই। এখন তো আমি নাম কাটা আসাম, এখন আমাকে আশ্রয় দিয়ে আপনি তো আর হেডিং অ্যান্ড মিটিং এর চার্জে করতে পারবেন না।
আজকেই কি চলে যেতে হবে? না, আজকে একটা থাকুন, কিন্তু কাল সকালবেলার মধ্যে কিন্তু আপনাকে এবার আমি কাল সকালবেলায় আপনাকে পাই পয়সা বুঝিয়ে দিয়ে চলে যাবো। ঠিক আছে, যাই স্নানটা সেরে আসি। আসুন। অজিতবাবু, কিছু মনে করবেন না, বুঝতেই পারছেন আরো 5 জন মেসে থাকে, নানা রকম কথা বলবে, কিছু মনে করবেন না। আমি আর কি মনে করবো, আপনার বাড়ি আপনার মেয়ে, যে কাকে রাখবেন না রাখবেন সেটা একান্ত আপনার ব্যাপার। সে অবশ্যই, কিন্তু আমারও কিছু করার নেই। আমার অসুবিধাটা একটু বুঝুন। ঠিক আছে, দেখা যাক আর কি করা যায়। আসি ডাক্তারবাবু। আসুন, বসুন। আপনার ওষুধের গুণ পরীক্ষা করতে এলাম ডাক্তারবাবু। কি হয়েছে বলুন? মাথাটা বড্ড ধরেছে, শরীরটাও কেমন ম্যাজ করছে। দেখুন কিছু ওষুধ দিতে পারেন কিনা। অবেলা খাওয়ার ফল, আর সারাদিন ধরে আপনার ওপর যা গেল, আমি ওষুধ দিচ্ছি, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ুন। আর ওষুধটা খেয়ে দেখুন, শরীরে উঠে সকালবেলা সব ব্যথা বেদনা দূর হয়ে গেছে। আর অজিত বাবু, আপনাকে দেখেও তো মনে হচ্ছে আপনার শরীর খুব একটা ভালো নেই। আপনাকেও একটা ওষুধ দিয়ে দিচ্ছি, আপনিও খেয়ে শুয়ে পড়ুন, দেখবেন সকালে উঠে একদম চাঙ্গা হয়ে যাচ্ছেন। ঠিক আছে, নিন। ঠিক আছে, আসুন তাহলে। আচ্ছা, সকালে এসে দেখা করে যাবো। হ্যাঁ, শুভরাত্রি। শুভরাত্রি। আচ্ছা ডাক্তারবাবু, আপনি ব্যোমকেশ বক্সী নামে কাউকে শুনেছেন? হ্যাঁ, শুনলাম তিনি নাকি অশ্বিনী ওর মৃত্যুর তদন্তের ভার নিয়েছেন। ঠিক আছে, চললাম। বাবু, আপনি কি ব্যোমকেশ বক্সী? না, আমি তো মিত্র আপনার, পুতুল চন্দ্র মিত্র। আজকে খাবারটা বেশ ভালোই হয়েছে, কি বলো? তা তো হয়েছে। ওষুধ ছাড়ো, ওষুধ খেও না। আগে দেখো এদিকে, দরজার লকটা মনে হচ্ছে কিছু গন্ডগোল হয়েছে। দেখো তো। হ্যাঁ, দরজার লকটা আটকাচ্ছে না। ডাক্তারবাবু একটা খবর দিতে পারো? ডাক্তারবাবুকে ডাকো। ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু, ডাক্তারবাবু, একবার বলে আসুন। আসুন ডাক্তারবাবু, আসুন। কি যতটুকু? এই দেখুন না, দরজার লকটা মনে হচ্ছে কিছু খারাপ হয়েছে। দেখুন নতুন লক। ও, কিন্তু এত রাতে তো কিছু করা যাবে না, কাল সকাল পর্যন্ত অপেক্ষা করতেই হবে আপনাকে। ঠিক আছে, আমি কাল সকালেই মিস্ত্রি ডেকে এনে এটাকে সারিয়ে দেওয়ার ব্যবস্থা করব। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, একটা তো রাতের ব্যাপার। ঠিক আছে, শুয়ে পড়ুন। শুভরাত্রি। শুভরাত্রি। চলো অতুল, ওষুধটা খেয়ে নে, বেশ ঘুম পাই। ওষুধ খেও না। কেন? ওষুধটা খাওয়া চলবে না। আমার উপর এইটুকু বিশ্বাস রাখো, এই ওষুধ খাওয়া চলবে না। আজকে রাতটা অনেক কঠিন হতে চলেছে বন্ধু। তুমি একটু ঘুমিয়ে নাও, আমি তোমাকে একটু পরে তুলে দেবো। কিন্তু কেন? তুমি কিন্তু কিছু লোকাচ্ছ, সমস্তটাই বলো। আমি
জানতাম তোমার কাছে বেশি দিন সুরক্ষিত রাখতে পারবো না। বলবো এখন কটা বাজে? 10:30। যা হবে 12:30 একটু আগে কিছু করবে না। তুমি ঘুমিয়ে পড়ো, আমি তোমার ঠিক সময় তুলে দেবো। চিন্তা করো না বন্ধু, আধার কাটতে বেশি দেরি নেই। বন্ধু বন্ধু ওঠো, সময় হয়েছে। এটা রাখো, কাজে লাগবে। এটা নিয়ে কি করব? ব্যবহার করতে হতে পারে। আমি ইশারা করলে শত্রুকে আক্রমণ করার জন্য তৈরি হয়ে। আমি আছি, চিন্তা করো না। আমি থাকতে তোমার কোনো ক্ষতি হবে না। এটা এখানে কোথাও লিখে দাও। বড় দুঃখের ব্যাপার ডাক্তারবাবু, আপনার মতো এরকম পাকা শিকারিও সে 5 বারই শিকার করতে হবে। নড়বেন না, নড়বেন না। অজিত, জানা করে বাইরে আনো। পুলিশ দাঁড়িয়ে রয়েছে। বলেছিলাম না আমার গুলি কিন্তু লক্ষ্যভ্রষ্ট হবে না। বেশ, নর্মাল না, কিন্তু অপরাধটা কি জানতে পারি? অপরাধ কি আর একটা ডাক্তার? তোমার অপরাধের এক লম্বা ফিরিস্তি এখন তৈরি হয়েছে। কিন্তু আপাতত সত্যান্বেষী ব্যোমকেশ বক্সিকে খুন করার অপরাধে তোমাকে পুলিশের সোপর্দ করলুম। কে ব্যোমকেশ বক্সি? এই অথমেরই নাম ব্যোমকেশ বক্সি। তাহলে আমি ঠিকই ধরেছিলাম। টিকটিকি টিকটিকি বলো আর যাই বলো, এখন এই সত্যান্বেষী তোমার চোখ। কি বুঝলে ডাক্তার? ওই যে তোমার দেওয়া ওষুধ পড়ে রয়েছে। কি ওষুধ দিয়েছিলে? মরফিয়া না? শেষ রক্ষা হলো না। অজিত, বাইরে গিয়ে দারোগাবুকে নিয়ে এসো। ততক্ষণ আমি নাকে দেখছি। আসুন দারোগাবু, আসুন। এই নিয়ে আসুন। দড়ি ঘোড়া হতে ছাড়ুন। আস্তে, আপনি দড়ি ঘোড়াও। শুনুন ব্যোমকেশ বাবু, আদার ঝাঁজ খুব শুকনো হলেও কিন্তু তার ঝাঁজ কমে না। আমি ফিরে আসবো। দেশে আইন আদালত বলেও কিছু আছে। আমারও টাকার অভাব নেই। আমি আমার আপনার অভাব থাকবে কি করে টাকা? ওকে বিক্রির এত টাকা যাবে কোথায়? এ যান। আচ্ছা অজিত, দেখো তোমাকে তো এই বাসা ছাড়তেই হবে। কেন আমার বাড়িতে চলো না? আমার বাড়িটা তো এত খারাপ নয়। প্রতিদান দিচ্ছ? না, আমি প্রতিদান দিচ্ছি না। তবে তোমাদের এইখানে থাকতে এসে একটা কথা বুঝতে পারছি যে আর তোমাকে ছাড়া আমার চলবে না। এটা একটা বদ অভ্যাস জমে গেছে। যেতে পারি, তবে বলে এই যে ব্যাপারটা তুমি কখন প্রথম বুঝলে? প্রথমে বুঝতে পারি তো। দেখো, প্রথমে ধরো
এই খুনগুলো নিয়ে কথা বলতে গেলাম, বললাম যে আমি খুনের তদন্ত করতে চাই, রাজি হয়ে গেলেন। তারপর একটা বেস অফ অপারেশন তৈরি করলাম। দুটো জায়গার কথা মাথায় ছিল, এক উড়িয়াদের একটা, না হলে তোমাদের এই মেস। তো এই মেসটাকেই ঠিক করলাম বেস অপারেশন হিসেবে। তারপর এখানে এসে থাকতে শুরু করলাম। প্রথম ডাক্তারকে সন্দেহ হলো যখন ওই ভাটিয়ার লাশটা আবিষ্কার হলো। আমাদের বাড়ির সামনে ভাটিয়াটা মারা গিয়েছিল না, হ্যাঁ, ওর লাশ যেদিন পাওয়া গেল সেদিন ওর কোমরের ঘেঁষে থেকে 1000 টাকার নোট পাওয়া গিয়েছিল। হ্যাঁ। এই যখন এটা জানা গেল তখনই ডাক্তারবাবুর মুখে একটা ব্যর্থ লোক ফুটে উঠলো। তখনই আমার সন্দেহ হলো ডাক্তারবাবুকে। কিন্তু আসল ঘটনাটা হলো যেদিন অশ্বিনীবাবু মারা গেলেন। অশ্বিনীবাবু মারা যাওয়ার পর সবাই বললো আত্মহত্যা, আমি কিন্তু বলেছিলাম এটা হত্যা। সেইটা দেখেই উনি তখন বুঝতে পারলেন যে আমি পুলিশের সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত। তারপর থানা থেকে এসে ভুল করে আমাকে ধরে নিয়ে গেল। তারপর যখন আমি ওখান থেকে ফিরে আসলাম তখন উনি নিশ্চিত হয়ে গেলেন যে আমি গোয়েন্দা। তখন উনি ভাবলেন যে আমাদেরকে এখান থেকে বড় পাড়ে পাঠাতে হবে। তাই আজকের এই ঘটনা। আর তো আমাকে ছাড়া যায় না। ওনার কাছ থেকে ওষুধ নিয়ে আসলাম, দরজার তালা ভেঙে রাখলাম। এই করেই তো ওনাকে আমন্ত্রণ জানালাম। আচ্ছা, তার জন্য দরজা তালা বন্ধ হচ্ছে না তখন? আমি তো তার ঢুকিয়ে দরজার তলাটাকে খারাপ করে দিয়েছিলাম। দেখো, এটা না হলে ওনাকে আমন্ত্রণ জানানো যেত না, হাত পাতা যেত না ওনার জন্য। আর ভাগ্য দেখো, ওনার কাছে গিয়ে ওষুধ নিয়ে আসলাম। উনি বুঝতে পারলেন আমরা এই ওষুধ খেয়ে মহানিদ্রার পথে যাব। সেখান থেকে উনি আমাদের দুজনকে চিরনিদ্রায় পাঠিয়ে দেবেন। কিন্তু সে সুযোগ কি করে দিই বলো? দিইনি ওনাকে। রাত তো প্রায় শেষের দিকে, চলো তৈরি হয়নি, তোমার বাসায় তো যেতেই হবে, যখন তখন তৈরি হবে। চলো তাহলে সকালের চা